আমার স্ত্রী অনিমা যখন ডিভোর্স পেপারে সাইন করে তখন আমার কোলে আমাদের 1 বছরের বাচ্চাটা অনবরত কাঁদছে। কিন্তু অনিমার সেদিকে কোনো মনোযোগ নেই, কারণ সে তার সংসার জীবন থেকে নিজের ফিউচারকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। আমি অনেকবার অনিমাকে অনুরোধ করেছিলাম, আমার জন্য না হোক, আমাদের সন্তানের কথা চিন্তা করে থেকে যাও প্লিজ। এত ছোট একটা বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে? কিন্তু সে আমার অনুরোধ রাখে নাই। অনিমা যখন ডিভোর্স পেপারে সাইন করলো তখন তার চোখে আমি আমার জন্য কোনো ভালোবাসা দেখি নাই। আমার সন্তানের জন্য মায়ের ভালোবাসা আমি অনিমার চোখে দেখতে পাইনি। বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে অনিমাকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম অনিমার সঙ্গ পেলে আমার জীবনে আর কাউকে দরকার হবে না। অনিমার ভালোবাসাটা নিয়েই আমি বেঁচে থাকতে পারবো। যেদিন বাবা জানতে পারলেন আমি তাদেরকে না জানিয়ে বিয়ে করেছি, সেদিন বাবা আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করে আমাকে চিরদিনের জন্য বাসা থেকে বের করে দেন। অনিমার আদর ভালোবাসা পেয়ে আমি আমার কাছে মানুষের ভুলেই গিয়েছিলাম। সব কিছু ঠিকমতো চলছিল। অনিমা অনার্স শেষ করে আমাদের ঘর আলো করে ফুটফুটে এক সন্তান আসলো। যখন আমি 25,000 টাকা বেতনে একটা চাকরি করতাম, এটা দিয়ে আমাদের চলে যেত। হঠাৎ করে একদিন অনিমা আমাকে জড়িয়ে ধরলে বলল, আমার চাকরি হয়েছে, এখন থেকে আর আমাদের এত কষ্ট করতে হবে না, কোনো অভাব থাকবে না আমাদের, থাকার জন্য ফ্ল্যাট পাবো, চলার জন্য গাড়ি, দুঃখ কষ্ট আমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না। অনিমা যখন কথাগুলো বলল তখন অনিমাকে অনেক খুশি মনে হলো। এতটা খুশি এর আগে কখনো তাকে দেখিনি। তবে তার এই চাকরি পাওয়াতে কেন জানি আমি খুশি হতে পারলাম না। তাহলে কি এতদিন আমি তাকে একটুও সুখী দিতে পারিনি? সবসময় অভাবের মধ্যে রেখেছি। অথচ আমি ভাবতাম এই 25,000 টাকা বেতনের জব করে আমি আমার স্ত্রী সন্তানকে খুশি রাখতে পেরেছি। কিন্তু আমার ধারণাটা ভুল। কারণ অনিমা আমার এই অল্প টাকার চাকরিতে কখনোই খুশি ছিল না। অনিমার কথা শুনে নিজেকে বাস্তবে প্রতিস্থাপন করলাম। তুমি খুশি হওনি আমার চাকরি হওয়াতে? চাকরিটা না করলে হয় না? কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? এত সুন্দর একটা চাকরি পেয়ে কেউ ছেড়ে দেবে নাকি? নিজেকে তো প্রতিষ্ঠিত হতে পারিনি, আর এখন হয়েছি এটাই মেনে নিতে কষ্ট হচ্ছে তোমার? অনিমার এই কথা শুনে মনে হলো যেন তার বিষাক্ত ধনুক আমার বুকে ঢুকিয়ে দিয়ে ভেতরটা ছিন্ন ভিন্ন করে ফেলছে। তবুও আমার ছিন্ন ভিন্ন দুঃখভরান্ত হৃদয়ে নিয়ে অনিমাকে বললাম, ঠিকই বলেছ, আমি প্রতিষ্ঠিত হতে পারিনি কারণ আমি কখনো নিজের ফিউচার নিয়ে ভাবিনি। যদি ভাবতাম তাহলে বাবা মার অবাধ্য হয়ে তোমাকে বিয়ে করতাম না। আমার অবস্থানে থাকতো অনেক উপরে, কিন্তু আমি আমার বিলাসবহুল পরিবার ছেড়ে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছি, এটাই আমার ভুল ছিল। তুমি কখনো অভাব কি জিনিস বুঝতে পারোনি, কিন্তু আমি ছোট থেকে অভাবের মধ্যেই বড় হয়েছি। বুঝতে শিখেছি টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ আপন হয় না। আমার অতীত জীবনটা অনেক অভাব অনটনে কাটিয়েছি, কিন্তু আমার ভবিষ্যৎ জীবন আমি আরামায়েশে কাটতে চাই। নিজের কাছের মানুষগুলো থেকে টাকা কখনোই সুখ দিতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি চাকরি করলে আমাদের আলাদা থাকতে হবে। তুমি তো ঢাকাতেই চাকরি করতে, আমার কোনো আপত্তি থাকতো না। কিন্তু তুমি রাজশাহী একা একা চাকরি করবে, এটা আমি মেনে নিতে পারবো না। একা থাকবো কেন? তুমি আমাদের সন্তান নিয়ে থাকবো। তোমাকে কিছু করতে হবে না, শুধু বাচ্চাটাকে সামলাবে। তুমি হয়তো জানো না কয়েক বছর পর আমি কোথায় পৌঁছে যাব। তার মানে তুমি বলতে চাইছো যে আমি আমার চাকরিটা ছেড়ে দিয়ে তোমার সাথে থাকবো? তুমি চাকরি করবে আর আমি বাচ্চা সামলাবো? তোমার টাকায় আমাকে খেতে হবে, থাকতে হবে? আমার টাকা কেন বলছো? আমার সব কিছু তো তোমার। তোমার 25,000 টাকা বেতনের চাকরির থেকে আমার চাকরিটা অনেক সুখে রাখবে, সেই জন্য আমি এমন বলছি। তুমি যদি আমার থেকে ভালো চাকরি করতে, প্রতিষ্ঠিত হতে, তাহলে কখনো আমি এই চাকরিটা করতাম না। তুমি একটাবার ভেবে দেখো প্লিজ। আমি এমন পুরুষ নই যে নিজের বউকে দিয়ে চাকরি করাবো এবং তার টাকায় বসে বসে খাবো। তুমি আমাকে সময় দাও, আস্তে আস্তে তোমার সব চাহিদাই আমি পূরণ করব। যতই কষ্ট হোক আমি তোমাকে কখনো কোনো অভাবের মধ্যে রাখবো না। তবুও তোমার চাকরি করতে হবে না। তুমি বুঝছো না এই চাকরিটা আমার জন্য অনেক বড় কিছু। স্বামী হিসাবে, ভালোবাসার মানুষ হিসেবে তুমি এইটুকু করতে পারবে না? তুমি কি তোমার সংসার, স্বামী, সন্তানের জন্য নিজের ফিউচারটা ত্যাগ করতে পারো না? আমি তো তোমাদেরকে ছেড়ে যাচ্ছি না, শুধু তোমাদের সঙ্গ চাইছি। তোমার যদি খুব বেশি সমস্যা হয়
তুমি না হয় ছোটোখাটো একটা চাকরি করো। আমাদের বাচ্চার কি হবে? আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। আমি এমন একটা সুযোগ হাতছাড়া করব না। ভবিষ্যতে আমাকে যে তুমি ছেড়ে যাবে না এর কোনো নিশ্চয়তা আছে? যেখানে তুমি তোমার বাবা মাকে ছেড়ে এসেছো, যারা তোমাকে জন্ম দিয়েছে, 25 বছর লালন পালন করেছে, সেই বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক রাখো না তুমি। আর আমি তো কয়েকদিনের ভালোবাসা। কথাগুলো হয়তো শুনতে তোমার খারাপ লাগবে, কিন্তু এগুলো সত্য। যে মানুষটা 25 বছরের সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি, সে মানুষটা 3 বছরের সম্পর্ক মুহূর্তের মধ্যে ছিন্ন করবে না, এমনটা ভাবা বোকামি। আমি কোনোদিন ভাবিনি এমন কথাও আমাকে শুনতে হবে, তাও আবার নিজের সবচেয়ে প্রিয় মানুষটার কাছ থেকে। আমি তোমার জন্যই আমার বাবা মাকে ছেড়ে আসলাম, আর আজকে তুমি এটা দিয়ে আমার ভিতরটাকে ক্ষতবিক্ষত করলে। তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে একাই যেতে হবে, আমি তোমার সাথে যাব না। আমার স্ত্রী থাকা অবস্থায় তুমি কখনো চাকরি করতে পারবে না। তোমাকে এই চাকরিটা করতে হলে ডিভোর্স নিতে হবে। যদি এটাই তোমার শেষ কথা হয় তাহলে আমি তাই করব। ভাগ্যিস ডিভোর্সের কথাটা আমার চাকরি হওয়ার আগে বলনি, তাহলে হয়তো না খেয়ে মরতে হতো আমাকে। আমার অয়নকে ছাড়া থাকতে কষ্ট হবে। কষ্ট হবে কেন? অয়ন তো তোমার কাছেই থাকবে। আমি অয়নকে নিচ্ছি না। কি বলছো তুমি? 1 বছর একটা বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে? এতটা স্বার্থপর হইও না। আমি তোমাকে কতবার বলছি আমি এখন বাচ্চা নিতে চাই না, কিন্তু তুমি আমার কথা শুনোনি। না, তোমার বিয়ের 1 বছরের মধ্যে বাচ্চা লাগবে। বাচ্চা ছাড়া তোমার চলবে না। বাচ্চা নিয়েছিলে তুমি, তাই তোমার কাছেই থাকবে। তবে চিন্তা করো না, ভরণ পোষণের দায়িত্ব আমি নেব। যখন যা লাগবে আমি দিব। তুমি নিজের কেরিয়ারের জন্য এতটা নিচে নামবে কখনো ভাবিনি। যে মানুষটা সব ক্ষেত্রে নিজের পুরুষত্ব দেখায়, তার মুখে এমন কথা মানায় না। বিয়ের পর তুমি আমার পিছনে যত টাকা খরচ করছো আমি সব পরিশোধ করে দিব। যেহেতু সম্পর্কটা আর থাকছে না, সেখানে তোমার কাছে ঋণী থাকতে চাই না। সেদিনের পর থেকে অনিমার সাথে আমার আর কথা হয়নি। আজ যখন ডিভোর্স পেপার সাইন করলো, তখন কেন জানি নিজেকে বিশ্বাস করতে পারলাম না। এই মেয়েটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, তার মুখে কষ্টের কোনো চিহ্ন আমি দেখতে পাইনি। অয়নকে নিয়ে যখন আমি ডিভোর্স পেপার সাইন করলাম, তখন অয়ন কান্না করছে। তার চোখের জলে আমাদের ডিভোর্স পেপারটা ভিজে গেল। এটাই বোধহয় প্রথম কোনো ডিভোর্সি পেপার যেটা সন্তানের চোখে পানিতে ভিজলো। অথচ আমি কিংবা অনিমা কেউ চোখের পানি ফেলিনি। আমাদের বাচ্চার বুক ফাটা কান্নাটাও অনিমাকে আটকাতে পারেনি সেদিন। চলে যাওয়ার পরে আমি অনেক একা হয়ে যাই। আমার এই একাকিত্ব সঙ্গ দেয় আমার ছেলে অয়ন। আমি তাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। আমি ভেবেছিলাম অনিমা হয়তো আর কখনো আমার সাথে যোগাযোগ করবে না, তবে এমনটা হয়নি। সে মাঝে মাঝে ফোন দিত, অয়ন কেমন আছে জানতে চাইতো, তবে কখনো একটা বারের জন্য জিজ্ঞাসা করতো না আমি কেমন আছি। তখন মনে হতো ডিভোর্সটা অনিমা মন থেকেই চেয়েছিল, কেরিয়ার ছিল শুধুমাত্র বাহানা। আস্তে আস্তে অয়ন বড় হতে লাগলো, আমার দায়িত্বটা বাড়তে লাগলো। পৃথিবীর সব থেকে দামি ভালোবাসাটা হলো মায়ের ভালোবাসা, কিন্তু আমার সন্তানটা সেটা পায়নি। এর জন্য আমি নিজেকে দায়ী করি। আমাদের দুজনের ইগোর কারণে আমাদের সন্তানটা তার মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। তবে সময়ের ব্যবধানে সব কিছু মানিয়ে নিতে হয়, যেমন প্রকৃতি নেয়। অয়নও মানিয়ে নিয়েছে। এক সময় বাবা মা আমাদের ডিভোর্স এর ব্যাপারে জেনে যায়। আমি ভেবেছিলাম বাবা হয়তো তার ছেলে কোনোদিন আমাকে তার ছেলে হিসেবে মেনে নেবে না, কারণ মানুষটা অন্যরকম। কিন্তু সব জেদ ভুলে যেদিন আমার কাছে আসলো সেদিন বুঝতে পারলাম বাবা মা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না, থাকলেও সেটা খুব কম সময়ের জন্য। আমি আমার ছেলেকে নিয়ে নিজেদের বিলাসবহুল বাসায় চলে গেলাম। আমার থেকে অয়ন অনেক বেশি খুশি হচ্ছে, কারণ সে সবসময় একা একা থাকতো। আমিও সারাদিন অফিসে থাকতাম, তাই চাইলেও অয়নের সাথে সময় কাটাতে পারতাম না। তবে রাতে আমি একজন আদর্শ বাবার মতো আমার ছেলের সঙ্গ দিয়েছি। কিন্তু এখানে এসে অয়ন দিনেও অনেক খেলার সাথী পেয়েছে। এটার কারণ হয়তো সে সবসময় হাসি খুশি থাকে, তবুও কোথায় যেন কমতি থেকেই যায়। মায়ের মায়া মমতার কাছে পৃথিবীর সব কিছুই কি তুচ্ছ? কিন্তু কী বা করার আছে, পৃথিবীর সব মা তো আর এক হয় না। দিন দিন মেয়েরা যত বেশি মডার্ন হচ্ছে, তাদের মা হিসেবে ভালোবাসাটা তত কমতে থাকছে। এখন তো অনেক মেয়ে সন্তান জন্ম দেওয়ার পর বুকের দুধ খাওয়ায় না, যদি ফিগার নষ্ট হয় এই ভয়ে। কাজেই পৃথিবীর সব মায়ের ভালোবাসা এক না।
এটা মনে করে বোকামি। পৃথিবীতে এমন মা আছে যারা নিজের ছেলে সন্তানকে ফেলে শুধু সেক্সুয়াল সুখের জন্য নিজের সংসার ত্যাগ করতে ভাবেনি। স্মার্টনেসের সাথে কেন জানি মনে হয় মায়ের ভালোবাসাটাও কমে যাচ্ছে। অনিমা যদি শিক্ষিত না হয়ে সাধারণ একজন মা হতো, তাহলে সে কি এমন করে 1 বছরের বাচ্চা রেখে চলে যেতে পারত? শুধুমাত্র নিজের কেরিয়ার জন্য নিজের বাচ্চাটাকে ছেড়ে যাওয়ার কোনো সাধারণ মায়ের পক্ষে সম্ভব না। কারণ সাধারণ মায়ের ভালোবাসাগুলো অনিমাদের মতো শিক্ষিত মায়ের ভালোবাসা থেকে অনেক বেশি দামি। তারা সন্তানের খারাপ হবে এমন কিছু কখনোই চাইতে পারে না। তারা কখনোই নিজেদের স্বার্থ বোঝে না, শুধু সন্তানের ভালো থাকা। মাঝে মাঝে যখন ফেসবুকে যেতাম তখন অনিমাকে দেখতে পেতাম। সময়ের ব্যবধানে সে অনেকটা উপরে পৌঁছে গিয়েছে। সুন্দর সুন্দর ছেলেদের সাথে তার প্যান্ট শার্ট পরা ছবিগুলো যখন দেখতাম তখন নিজের অজান্তে ভিতরটা খারাপ লাগা কাজ করতো। কখনো বা নিজেকে প্রশ্ন করতাম, অনিমা কি আমাকে ভুলে গেছে? সে কি বিয়ে করেছে আমার অজান্তে? অনেকদিন পর পর ফোন তো সে আমার জন্য দেয় না। অয়নের কথা জানা শেষ হলে ফোনটা রেখে দেয়। দীর্ঘ 1 বছর পার হয়ে গেছে আমাদের ডিভোর্স। এই 1 বছর অনিমা কতবার ফোন দিয়েছে আমার জানা নেই। তবে কখনো ভুলেও কোনো দিন আমি কেমন আছি জানতে চাইনি। আমার খারাপ থাকার কারণও জানতে চায়নি। এগুলো কি প্রমাণ করে না সে আমাকে ছেড়ে অনেক ভালো আছে? হঠাৎ লক্ষ্য করলাম অনিমা ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করলাম কিন্তু কোনো কথা বললাম না। অনিমার প্রথম কথা, অয়ন কি তোমার কাছে আছে? না, আমি অফিসে। তোমার সাথে কিছু কথা ছিল, সময় হবে? অবশ্যই, কেন নয়। আমি তোমার মতো এত ব্যস্ত মানুষ না। বলো কি বলবে, আমি ফ্রি আছি। আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে? যা বলেছিলাম সেটা করে দেখিয়েছি। নিজেকে এমন অবস্থানে নিয়ে গেছি, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছি যে বাকি জীবন খুব স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারবো। জীবনে সবসময় ইগো দেখাতে হয় না। স্ত্রীর টাকায় খাওয়া যাবে না, থাকা যাবে না, এমনটা ভাবা হচ্ছে নিচু মন মানসিকতার লক্ষণ। তুমি কি চাইলে সব ভুলে আমার কাছে চলে আসতে পারো না? আমাকে না ভালোবাসতে তুমি? ভালোবাসার জন্য নিজের ইগোটাকে ত্যাগ করতে পারবে না? আমার এমন সুখের দিনে আমার কাছের মানুষগুলো আমার পাশে থাকলে আমার চেয়ে সুখী পৃথিবীতে কেউ হবে না। না, পারি না। তুমি কি জানো, মানুষ হিসেবে তুমি অনেক উঁচুতে পৌঁছে গিয়েছো। অনেকেই তোমাকে চেনে জানে। আজ তোমার কোনো কিছুর অভাব নাই। একটা মেয়ে হয়ে এমন কিছু করে দেখিয়েছো যেটা সত্যি প্রশংসনীয়। হয়তো সফল নারীদের মধ্যে তোমার নামটাও যত্ন করে লেখা থাকবে, কিন্তু একজন মা হিসাবে তুমি কতটা সফল হয়েছো সেটা হয়তো তুমি জানো না। একজন স্ত্রী হিসেবে তুমি কতটা সফল হতে পেরেছো তুমি জানো না। তুমি শুধু তোমার কথাটাই বললে। আমি চাইলে আমার সন্তানকে আমার কাছে নিয়ে আসতে পারতাম, কিন্তু সবাই যখন আমার দিকে চেয়ে জিজ্ঞাসা করবে, জানতে চাইবে এই ছেলেটার বাবাকে, তখন আমি কি জবাব দিতাম? আমি কখনো চাইনি সবাই জানুক আমার বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে। আমি কখনো একজন ডিভোর্সি মেয়ে হিসাবে সবার সামনে পরিচিত লাভ করতে চাইনি। নিজের সন্তানের জন্য মায়েরা কত ত্যাগ স্বীকার করে, আর তুমি কি না শুধুমাত্র সবাই জানবে তুমি ডিভোর্সি মেয়ে, এটার কারণে নিজের সন্তানকে নিজের কাছে নিয়ে নিয়ে যাওনি? এটা ভাবতেই পারছি না। সবাই না বলো তোমার চাকরির জন্য তুমি তোমার সন্তানকে সাথে নিতে পারোনি। তোমার কাছে তোমার ফিউচার বড় ছিল। তুমি চেয়েছিলে তোমার আশেপাশে মানুষ সবাই যেন জানে তুমি অবিবাহিত, তাই তুমি এমনটা করেছো। আর সত্যি বলতে অবিবাহিত মেয়েরা অফিসের বসরা অনেক দ্রুত প্রমোশন করিয়ে দেয়। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে, এই জন্য এত অল্প সময়ে তুমি এতটা উপরে পৌঁছে গিয়েছো। আমি জানতাম না আমি মানুষ হিসেবে এতটা খারাপ। তোমার কথাতে জানতে পারলাম, যে জন্য তোমাকে ধন্যবাদ। তবে কি জানো, সবসময় অন্যের দোষটা না খুঁজে নিজের দোষটা খুঁজো। ভুল দুজনের থাকে, কেউ স্বীকার করে আর কেউ করে না। আমি তোমাকে ফোন দিয়েছিলাম কিছু ভালো লাগার মতো কথা বলতে, কিন্তু তুমি আমাকে যা খুশি তাই বললে। এটা ভাব ভাবো বুঝি আমাকে? তুমি জানো যেটা কখনো হওয়ার নয়, তুমি কেন সেটা আমার কাছে চাও? শুধু ফোন দিয়ে খোঁজ নিলেই মায়ের দায়িত্বটা শেষ হয়ে যায় না, এই কথাটা মনে রাখবে। তোমার যদি ইচ্ছে হয় আমাদের কাছে চলে আসতে পারো, বাট আমি তোমার কাছে যাব না, এটা কল্পনাও করবে না। আমি ঢাকাতে ট্রান্সফার করছি, তোমাকে এটা জানানোর জন্য ফোন করেছিলাম। শুধু দেখলাম আমার প্রতি তোমার ভালোবাসাটা আগের মতো আছে, না হলে বদলে গেছে। ভালোবাসা জিনিসটা সবসময় একজন মানুষের জন্য একই রকম থাকবে এটা ভাবা বোকামি। সংসারে ব্যবধানে ভালোবাসাটাও পরিবর্তন হয়, আর এর জন্য আমরা মানুষরাই দায়ী থাকি।
অনেক ভালো বলেছো, বিয়ে করবে না? যার একটা ছেলে আছে, যাকে ছেড়ে তার বউ চলে গিয়েছে, তাকে বিয়ে করবে এমন মেয়ে বোধহয় নাই। বাসায় গিয়ে একটু পর ফোন দিতে পারবে? কেন? অয়নের সাথে কথা বলতাম। অয়ন এখানে কথা এখনো কথা বলা শিখে নেই, আর বলতে পারলেও আমি কথা বলতে দিতাম না, শুধু ওর আওয়াজটা শুনবো। এতই যদি ভালোবাসা, তাহলে 1 বছরে একটা দিনেও কি সময় হয়নি নিজের ছেলেকে দেখতে আসার? আসলেই তো আর না করতাম না, বরং খুশি হতাম, কিন্তু তুমি আসোনি। এখন মায়া কান্না না করলেও চলবে, ভালো থেকো। কথাগুলো বলে ফোন রেখে দেই, কারণ অনিমার ইমোশনটা আমার সহ্য হচ্ছিল না। বাসায় যাওয়ার পর বাবা রাতে রুমে ডেকে নিয়ে বলল, তোর কাছে কিছু চাইবো, না করিস না। আমার মনে হলো এই মুহূর্তে যদি আমার জানটাও চাইতো, তবুও আমি না করতে পারতাম না, কারণ আমার বুঝ হওয়ার পর থেকে আমার বাবা আমার কাছে কখনো কিছু চায়নি, আমিও দেইনি। সব সময় শুধু নিয়েই গেছি, কিন্তু আজ দেওয়ার সুযোগ পেয়েছি, কিছু হলেও দিতে চাই। তাই খুশি মনে বললাম, বলো কি চাও? ছেলে হিসাবে কখনোই আমি কিছু দিতে পারিনি, আজ কিছু করতে চাই। তুই বিয়ে কর, এভাবে আর কতদিন একা থাকবি? জীবনে বেঁচে থাকার জন্য একজন মানুষ দরকার, যে মানুষটা সবসময় তোর পাশে থাকবে, তোর খেয়াল রাখবে। অতীতের সব ভুলে আবার নতুন করে শুরু কর। আমি বাবা হয়ে তোর এই একাকিত্ব কষ্টটা সহ্য করতে পারি না। তোর জন্য না হলে অয়নের জন্য একটা বিয়ে কর। ছেলেটাকে মায়ের আদর পেলো, তুই তোর এত একাকিত্ব থেকে মুক্তি পেলি। আমি ভেবেছিলাম বাবা আমার কাছে কিছু চাইবে, কিন্তু ভাবিনি আমার জন্যই চাইবে। তারা এতটা চিন্তা করে আমাকে নিয়ে, এটা মনে হতে তাদের প্রতি শ্রদ্ধাটা অনেক গুণ বেড়ে গেল। বাবা মায়েরা বোধহয় এমনই হয়, সন্তানদের সবসময় দিয়েই যায়, কখনো নিতে চায় না। আমার বলতে ইচ্ছা হলো, আমি এভাবে ভালো আছি, বিয়ে ঠিয়ে করবো না, কিন্তু শুধুমাত্র বাবার হাসি মুখটা দেখার লোভ সামলাতে না পারে বিয়ের জন্য হ্যাঁ বলে দিলাম। বাবা মা অনেক খুশি হলো। কাল থেকে তারা আমার জন্য মেয়ে দেখা শুরু করবে, এবং বুঝতে বাকি রইল না, কিংবা কে জানে, হয়তো মেয়ে আগে থেকে দেখে রেখেছে। বাবা মায়ের ইচ্ছেতে কয়েকদিন পর থেকে আমি মেয়ে দেখা শুরু করলাম। আমি চাই যাকে বিয়ে করব সে আমার সম্পর্কে সব জানুক। আমি কোনো কিছু লুকাতে চাই না তার কাছে। আমার 2 বছরে একটা মাহারা সন্তান আছে, এটা জানার পরেও যে মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হবে, আমি তাকেই বিয়ে করব। প্রথম দিন যে মেয়েটাকে দেখতে যাব, সেই মেয়েটাকে আমি অনেক আগের থেকেই চিনতাম। অনেক বছর আগে মেয়েটাকে দেখেছিলাম। জানি না মেয়েটা আমাকে চেনে কিনা। মেয়েটাকে দেখার পর দুনিয়ার সেই ধরাবাঁধা চিরাচরিত নিয়ম, ছেলে মেয়ে আলাদা কথা বলবে, এটাই যেন হতে হবে। আমিও রেহাই পেলাম না অদ্ভুত ওই নিয়ম থেকে। আমি অয়নকে নিয়ে যেতে চাইলেও বাবা অয়নকে তার কাছে রেখে দিল। আমি মেয়েটার সামনে দাঁড়িয়ে কিছু সময় নীরবতা পালন করলাম। অবশেষে মেয়েটা কথা বলল। তার কথা শুনে আমি জাস্ট হতবাক হয়ে গেলাম। সে খুব লজ্জাবতী কণ্ঠে বলল, আমি আপনাকে স্কুলে পড়া অবস্থা থেকে চিনতাম। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন আপনি স্কুল থেকে পাশ করে চলে যান। তবে আপনার সাথে কখনো কথা হয়নি। আপনি যে আপনার বন্ধুদের সাথে মাঝে মাঝে স্কুলের মাঠে আসতেন, সেটা আমি আজও ভুলিনি। আপনাকে আমার অনেক ভালো লাগতো, কিন্তু কখনো বলার সাহস পাইনি, কারণ তখন আমি বাচ্চা ছিলাম। তাই এমন কথা বলার মতো সাহস আমার ছিল না। কিন্তু যখন বড় হলাম, তখন আপনি আমার থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন, তাই কথাটা কখনো বলা হয়নি। আজ এত বছর পর যখন আপনার ছবি দেখলাম, তখন আর বিয়ের জন্য না করিনি। আমিও আপনাকে চিনতাম, তবে ওইভাবে না, জাস্ট দেখেছিলাম একটা মেয়ে আমাকে ভালোবাসতো, অথচ আমি জানি না এটা সত্যি সারপ্রাইজ হওয়ার মতো বিষয়। যাই হোক, অতীতের কথা বাদ দেই। আমার সম্পর্কে তো সব জানেন না। আমার একটা 2 বছরের ছেলে, ওর কথাই চিন্তা করে আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি বিয়ের পর ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিবেন। আমি ওকে নিজের মায়ের মতো আদর করে বড় করে তুলব। তবে আমার কাছে একটা আবদার আছে, সেটা আপনাকে রাখতে হবে। কেমন আবদার? যখন আমাদের সন্তান হবে, তখন তাকে তার দাদির কাছে রাখতে হবে। আমি আমার কাছে রাখতে পারবো না, কারণ নিজের সন্তান হলে অন্য কাউকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারবো না আমি। সেক্ষেত্রে আপনারই খারাপ লাগবে। তবে 2-3 বছর আমি তাকে মায়ের আদর দিব। তারপর যখন সে বড় হবে, তখন তো আর কোনো সমস্যা হবে না। আমি এমন কাউকে চাই না আমার বউ হিসাবে, আমার আগে আমার ছেলেকে মেনে নিতে হবে। আপনি একবার বিয়ে করেছিলেন, আপনার একটা বাচ্চাও আছে। এরপরেও আমার মতো একজন মেয়ে আপনাকে বিয়ে করতে চাচ্ছে, আর আপনি আমাকে সত্য দিচ্ছেন? হাউ ফানি! সত্য তো
আমার আপনাকে দেওয়া উচিত, উল্টা আপনি আমাকে দিচ্ছেন। শর্ত দেই নেই আমি, শুধু আমার কথা বলেছি। আমার বউয়ের থেকে আমার সন্তানের জন্য একজন মা বেশি দরকার। বিয়েটা ভেঙে গেল, ভাবছিলাম বাবা রাগ করবেন, কিন্তু তেমন কিছু হলো না বাবাকে দেখে। এর কিছুদিন পর আবার দ্বিতীয়বারের মতো মেয়ে দেখতে গেলাম। এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। মেয়েটার বাবা মায়ের আমাকে খুব পছন্দ হয়েছিল, মেয়েটাও আমাকে খুব পছন্দ হয়েছে। কিন্তু যখন মেয়েটার আমার সন্তানের দায়িত্বের কথা বললাম, ঠিক তখনই সে সরাসরি না বলে দিল। সে কেন অন্য কারো সন্তানের দায়িত্ব নেবে? এমন প্রশ্নের জবাবে আমিও চুপ করেছিলাম। আমিও দেরি করলাম না, সোজাসুজি বলে দিলাম, যে মেয়ে আমার ছেলের দায়িত্ব নিতে পারবে না, আমি তাকে বিয়ে করতে পারবো না। তখন পিছন থেকে মেয়েটা বলে উঠল, আপনি আপনার জন্য হয়তো অনেক বউ পাবেন, কিন্তু কোনো মেয়ে আপনার ছেলের মায়ের আদর দিতে পারবে না। যার দেওয়ার কথা ছিল সেই দেয়নি, অন্যরা দিবে, এটা ভাবা তো বোকামি। বাবা হয়তো আপনাদের বলেনি, আমি বউয়ের জন্য আপনাদের কাছে আসিনি, এসেছি একজন মায়ের জন্য। আর আমি বিশ্বাস করি প্রতিটা মেয়ের কাছে একজন মা বাস করে। সে চাইলে যে কাউকে মায়ের আদর দিতে পারবে। জন্ম দিলে শুধু মায়ের আদর দেওয়া যায় না, জন্ম না দিলেও মায়ের আদর দেওয়া যাবে না এমনটা বিশ্বাস করি না। পৃথিবীতে এমন অনেক নজির আছে, জন্ম না দিয়ে অনেক মেয়ে একজন আদর্শবান মায়ের দায়িত্ব পালন করেছে। আবার জন্ম দিয়েও অনেক মেয়ে নিজেকে একজন পরিপূর্ণ মা হিসেবে গড়ে তুলতে পারেনি। আপনি যতই যুক্তি দেখান না কেন, এই যুগের কোনো মেয়ে আপনার সন্তানকে নিজের সন্তানের মতো দেখবে না, আদর করবে না। সৎ মায়ের থেকে আপন মায়ের মতো ভালোবাসাটা আশা করাটা কি অবাস্তব কল্পনা নয়? ভালোবাসার জন্য সৎ মা কিংবা আপন মা হতে হয় না, ভিতরে মা নামক একটা সত্তা থাকতে হয়। নরম এটা হৃদয় থাকলে হয়, না হলে আপন মাও হয়ে দাঁড়ায়, নিজের সন্তানকে ছেড়ে দ্বিধাবোধ করে না। এই বিয়েটা হলো না, আমি জানতাম এমন কিছুই হবে, তাই এটা নিয়ে বেশি ভাবলাম না। অনেকেই ভাবে ডিভোর্সি মেয়েদের বিয়ের জন্য ছেলে খুঁজে পাওয়া অনেক কষ্টকর হলেও বিয়ে করা একজন ছেলের জন্য মেয়ে খুঁজে পাওয়াও তেমন কষ্টকর হয় না। একজন ডিভোর্সি মেয়েকে কেউ বিয়ে করতে চায় না, সমাজের মানুষ একজন ডিভোর্সি মেয়েকে সবসময় খারাপ চোখে দেখে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা খুব কম হয়। যারা এমন সমস্যার সম্মুখীন হয়েছেন তারাই কেবল বিষয়টা বুঝবেন। একজন সংসার ত্যাগ করা ছেলের জন্য চাইলে ভালো একজন মেয়ে পাওয়া যায় না। যেমনটা মানুষ ভাবে ছেলে হলে মেয়ের অভাব হয় না, ব্যাপারটা তেমন না। তবে মেয়েদের থেকে ছেলেদের এই সমস্যাটা কম হয়, তবে এক্কেবারে হয় না এটা ভুল। অনেক খোঁজাখুঁজি বাবা দুইটা মেয়ে দেখেছিলেন আমার জন্য, দুইটাতেই রাজি হয়েছিল, তবে সমস্যা হলো আমার সন্তানকে নিয়ে। তারা কেউ আমার সন্তানের দায়িত্ব নিতে চায় না। তাই বাবাকে ঠিক করলেন অয়নকে তাদের কাছে রাখবেন। তার জন্য আমি বিয়ে করছি না, এটা বাবা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিন্তু বাবার এমন সিদ্ধান্ত আমি মেনে নিতে পারলাম না। প্রথম প্রথম সন্তানকে আমার কাছে বিরক্ত লাগতো, বোঝা মনে হতো। অনিমা চলে যাওয়ার পর এক প্রকার বাধ্য হয়ে অয়নকে আমার কাছে রাখতে হয়েছে। অনিমা চলে যাওয়ার পর একটা বছর অয়নকে আমার বড় করতে কত কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি জানি। এত কষ্টের কারণে হয়তো অয়নের প্রতি আমার মনে এত ভালোবাসার জন্ম নিয়েছে। এখন মনে হচ্ছে দুনিয়ার কোনো মানুষ আমার পাশে না থাকলেও আমি বেঁচে থাকতে পারবো, কিন্তু অয়নকে ছাড়া বেঁচে থাকাটা প্রায় আমার পক্ষে অসম্ভব। তাই আমি বাবার এমন সিদ্ধান্ত মেনে নিতে পারলাম না। আমি যখন বললাম, আমি তো বলিনি আমার জন্য সুন্দরী যুবতী কোনো মেয়ে দেখতে, আমি তো চেয়েছি একজন নারী যে আমার অয়নের মা হতে পারবে। মেয়ে অসুন্দর হোক, বয়স্কা হোক, ডিভোর্সি হোক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু অয়নকে নিজের ছেলে হিসাবে মেনে নিতে হবে। এমন মেয়েকেই আমি বিয়ে করব। আপনি একজন বাবা, আপনি বুঝেন সন্তানের জন্য একজন পিতার হৃদয়ে কতটুকু ভালোবাসা জমায়িত থাকে। ও তো ভালো পরিবারের মেয়ে দেখার দরকার নেই। আপনি যদি আমাকে বিয়ে করাতে চান তাহলে নর্মাল ফ্যামিলিতে মেয়ে দেখেন, যারা অন্ততপক্ষে একটা মা হারা ছেলের দুঃখ বুঝবে। বাবা কিছু বললেন না, তবে বুঝতে পারলাম আমার কথাগুলোতে তিনি সন্তুষ্ট হতে পারেননি। হবেই বা কী করে, কারণ আমি তার কথাটা রাখতে পারিনি। তাকে কথা দিয়েছিলাম বিয়ে করব, কিন্তু করিনি। ডিভোর্স নামক শব্দটা একজন মানুষের জীবনকে এতটা বিষাক্ত করে তোলে আমার জানা ছিল না। কিন্তু আমি এই কয়দিন মেয়ে দেখতে গিয়ে একটা জিনিস বুঝতে পেরেছি, অনেকে যখন জিজ্ঞাসা করে বউ চলে গিয়েছে কী জন্য,
নিশ্চিত ছেলের সমস্যা আছে। আজকাল ছেলেদের কাছ থেকে মেয়েরা ওই জিনিসটা পর্যাপ্ত পায় না। এই সমাজের মানুষ অনেক খারাপ। একজন ছেলে যদি নিজের স্ত্রীর সাথে সম্পর্ক না টিকে, তাহলে প্রথমে যে কয়েকটা কথা বলবে সেটা হলো ছেলের মাঝে সমস্যা আছে। আবার কেউ কেউ না জেনে বলে ফেলবে মেয়ের হয়তো অন্য কোনো জায়গায় সম্পর্ক ছিল তাই চলে গিয়েছে। অনেক সময় অনেক মানুষের কাছ থেকে এমন কুরুচিকর মন্তব্য শুনে চুপ করে থাকতে হয়েছে, কারণ বলার মতো কিছু ছিল না আমার কাছে। অথচ এই সমাজের মানুষগুলো জানে না ডিভোর্সি মেয়ে শুধু শারীরিক সম্পর্কের কারণে হয় না। একটা বিচ্ছেদের পেছনে অনেক কারণ থাকতে পারে, সেটা শুধু কম মানুষই উপলব্ধি করে। রাতে অয়নকে নিয়ে ঘুমানোর সময় একটা প্রবাদ মনে হলো, টাকা হলে দুনিয়াতে বাঘের দুধ পাওয়া যায়, তাহলে আমি কেন অয়নের জন্য একটা মা পাবো না? এই চিন্তাই আমার মাথায় আগে কেন আসে নাই? এটা মনে হতেই নিজের প্রতি রাগ হলো। আমি তো চাইলে অয়নের জন্য বেতন দিয়ে কাউকে রাখতে পারি যে অয়নের দেখাশোনা করবে। অনিমা চলে যাওয়ার পর কাজের মহিলা আমাকে অনেক সাহায্য করতো। সে অয়নের অনেক যত্ন নিত। এর জন্য আমি তাকে কিছু টাকা দিতাম মাসে মাসে। যদিও অয়ন তার কাছ থেকে কখনো মায়ের আদর পায়নি, তবুও এই জিনিসটা আগে আমার মাথায় আসেনি। বুঝতেই পারলাম না। আমি ভাবলাম যত টাকা লাগে লাগুক, আমি একজন মেয়েকে আমার সন্তানের দেখাশোনার জন্য রাখতে চাই। টাকা হলে নিশ্চয় এমন মেয়েকে পেতে কোনো সমস্যা হবে না। সকালবেলা বাবাকে বললাম আমি অয়নের দেখাশোনার জন্য একটা মেয়েকে রাখতে চাই। তখন বাবা কিছু বললেন না। বুঝতে পারলাম নীরবতাই সম্মতির লক্ষণ। আমিও আর বেশি কিছু বললাম না, কারণ বাবা যেহেতু না বলেননি তার মানে তিনি এই কাজে বাধা দিবেন না। কারণ তার যদি কোনো সিদ্ধান্ত ভালো না লাগে তাহলে সে সরাসরি না বলবে। আর যদি চুপ করে থাকে, কিছু না বলে, তাহলে বুঝে নিতে হবে এটাতে তার মত না থাকলেও দ্বিমত নেই। অফিসে গিয়ে কাছের মানুষগুলোকে ফোন করে জানালাম, পেপারে বিজ্ঞাপন দিলাম। এখন শুধু অপেক্ষা একজনের, যে ফোন করে বলবে আমি আপনার চাকরিটা করতে চাই, আপনার ছেলের দেখাশোনা করতে চাই। জানি না এমনটা হবে কি না, তবে আমার বিশ্বাস এমন কেউ অবশ্যই আছে যে আমাকে ফোন করবে। আমার বিশ্বাসটা সত্যি হলো। কয়েকদিন পর একটা মেয়ের ফোন পেলাম। তার সাথে দেখা করার পর অনেক শক খেলাম, কারণ আমি ভেবেছিলাম মেয়েটা তেমন না। আমি কখনো ভাবিনি এত কম বয়সে একটা মেয়ে এরকম একটা দায়িত্ব নিতে চাইবে। মেয়েটার বয়স কতই বা হবে, 20 কিংবা 22। দেখতে শুনতে অনেক ভালো, তবে আমার জন্য ভালোই হয়েছে। আমি কোনো কিছু বিবেচনা না করায় এই মেয়েটাকে আমার ছেলের দেখাশোনার জন্য রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। মেয়েটা যখন বাসায় নিয়ে গেলাম তখন মা যেন কিভাবে আমার দিকে তাকালো, আমি কিছুটা ভয়ও পেলাম। আসলে এমন একটা মেয়েকে কোনো সম্পর্ক ছাড়াই নিজের বাড়িতে রাখলে মানুষ কী ভাববে এটা নিয়ে মা অনেক চিন্তিত। তবে আমি এসব নিয়ে ভাবছি না, কারণ দুবেলা না খেয়ে না থাকলে এই সমাজের মানুষেরা আমাকে খাবার দিবে না। আর যদি বিপদে পড়ি কেউ এগিয়ে আসবে না। তাই আমি মানুষ কী ভাবলো কিংবা কী ভাববে এটা নিয়ে কখনো ভাবিনি, আর ভবিষ্যতে ভাববো না। কিছু মানুষের মাঝে অলৌকিক কিছু থাকে, এই মেয়েটার মাঝেও এমন কিছু আছে আমার বিশ্বাস। বাচ্চারা কিছু দেখলেই নিজের অজান্তে কান্না করে দেয় ওই মানুষটার কোলে ওঠার জন্য, আবার তার কোলে গেলে কান্না থেমে যায়। মেয়েটাও ঠিক এরকম। অয়ন তাকে আগে দেখেনি, আজকেই প্রথম দেখলো, অথচ তাকে যখন দেখলো তার কাছে যাওয়ার জন্য কান্না করতে লাগলো। যখন তার কাছে গেল তখন তার কান্নাটাও বিলীন হয়ে গেল। এটাই তো চেয়েছিলাম আমি। আমার চাওয়াটা সত্যি হয়েছে। অয়নকে নিয়ে আমার চিন্তা কিছুটা হলেও কমছে এই মেয়েটা আমার অয়নের দায়িত্ব নেওয়াতে। বাবা কিছু না বললেও মা আমার এরকম কাজকর্মে খুশি হতে পারেনি, আমি সেটা স্পষ্ট বুঝতে পেরেছি। তিনি হয়তো চেয়েছিলেন একজন পুত্রবধূ, কিন্তু আমি সেটা তাকে দিতে পারিনি। ব্যর্থ হয়েছি। মেয়েটাকে তার রুম দেখিয়ে দিলাম, সব কিছু বুঝিয়ে দিলাম। সত্যি বলতে এই পর্যন্ত এই মেয়েটার নামও জিজ্ঞাসা করা হয়নি, সময় হয়নি। তাই যখন মেয়েটার নাম জানতে চাইলাম তখন মেয়েটা বলল তার নাম অর্পিতা। সে দেখতে আহামরি কোনো সুন্দরী না হলেও তার কথাবার্তা অন্য যে কোনো মেয়ের থেকেও অনেক বেশি আকর্ষণীয়। আমার ইচ্ছে করছিল মেয়েটার সম্পর্কে জানতে, তার পরিবার সম্পর্কে জানতে, তার সম্পর্কে জানতে, সে কি বিয়ে করেছে। আবার মনে হলো না, এগুলো জানাটা বোধহয় কোনো ভদ্রতা হতে পারে না। এগুলো জানার মতো এখনও সময় হয়নি। তবে মেয়েটা বিবাহিত হলে হয়তো
এমন একটা দায়িত্ব নিতে চাইতো না। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনাকে কত টাকা দিতে হবে মাসে? তখন মেয়েটা যেই কথাটা বলল, তখন আমার অনেক লজ্জা লাগলো। নিজেকে অনেক ছোট মনে হলো মেয়েটার কাছে। আমার কথার প্রতি উত্তরে অর্পিতা বলল, আসলে দেখুন, জীবনে সব কিছু টাকা দিয়ে বিবেচনা করা যায় না। মানুষের জীবনে কিছু কিছু ভালো লাগার অধ্যায় থাকে, যেখানে টাকার কোনো স্থান নাই। আমার টাকার অনেক দরকার, সেজন্য আমার একটা চাকরির দরকার ছিল। তবে আমি চাইলে কিন্তু অন্য একটা চাকরি করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ অন্য সব চাকরির চেয়ে আমি নিজেকে কখনো ভালো রাখতে পারতাম না। তবে আমার বিশ্বাস এই কাজটাতে আমি নিজেকে সুখী রাখতে পারবো। তাই টাকার কথাটা না হয় নাই বা বলি, দুবেলা দুমুঠো খাবার খেয়ে আর থাকার জন্য একটা জায়গা হলে আমার হয়ে যাবে, এর বেশি কিছু দরকার হবে না। যদি হয় তাহলে আপনাকে বলবো। অর্পিতার কথাগুলো কেন জানি আমার ভেতরের সত্তাকে আঘাত করলো। আমার জীবনে কখনো কাউকে এতটা কষ্ট আর অসহায়তা নিয়ে কথা বলতে দেখিনি। আমি তার কথাগুলো জবাবে কিছু বলতে পারলাম না। তবে এটুকু বুঝলাম যে এই মেয়েটাকে টাকা দিয়ে খুশি করা যাবে না। এই মেয়েটা ভালোবাসার পাগল। তার কথা শুনে অন্তত এটাই বুঝেছি, সে কাউকে খুব করে ভালোবাসেছিল, কিন্তু সেটা পায়নি। জীবনে এমন কিছু হারিয়েছে যার জন্য সে এখন এমন হয়ে গিয়েছে। তবে কি হারিয়েছে সেটা আমার অজানা। আগে অয়নের সাথে সব সময় থাকতে হতো। এমনও দিন গেছে যেদিন আমি অয়নকে অফিসে নিয়ে যেতাম। অফিসের সবাই যখন অয়নকে এভাবে দেখতো, তখন সবাই অয়নের মার কথাই বলতো। একজন মা কিভাবে একটা ছোট্ট শিশুকে রেখে চলে যেতে পারে। আমি তাদের কথায় কোনো জবাব দিতে পারতাম না। শুধু বলতাম, মানুষ পারে এমন কোনো কাজ নেই এই পৃথিবীতে। সবচেয়ে প্রশংসনীয় কাজটাও করতে পারে, আবার সবচেয়ে জঘন্য নিন্দনীয় কাজটাও করতে পারে। আর অয়ন এখন অনেকটা বড় হয়ে গেছে। মানুষ একসময় তাদের প্রিয়জনকে ছেড়ে বাঁচতে শিখে যায়। বাচ্চারাও তেমন বড় হওয়ার সাথে সাথে বাবা মায়ের ভালোবাসা ছাড়া বাঁচতে শেখে। অয়নও হয়তো শিখে গেছে। অয়নের অয়নকে আমি অর্পিতার কাছেই রাখলাম রাতটুকু। এর আগে, রাতে ঘুমানোর আগে অয়ন অনেক কান্না করত। তবে আজ তার কান্নার শব্দটা আমার কানে বাজলো না। সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখন অয়ন আমার পাশে না দেখে চমকে গেলাম, কারণ সবসময় অয়নকে সাথে নিয়ে ঘুমিয়েছি আমি, কিন্তু আজ সে আমার সাথে নাই। পরে মনে হলো অয়ন অর্পিতার সাথে ঘুমিয়েছে। আমি অর্পিতার রুমে উঁকি দিয়ে দেখলাম সে অয়নকে বুকে নিয়ে শুয়েছে। এই দৃশ্যটা দেখে আমার আত্মাটা জুড়ে গেল। মনে হলো অয়ন তার মায়ের বুকেই ঘুমিয়ে আছে। আমি মাঝে মাঝে অয়নকে দেখার জন্য হঠাৎ করে অনুমতি না নিয়ে অর্পিতার রুমে ঢুকে যেতাম। তখন দেখতাম অর্পিতা মন খারাপ থাকে কোনো কারণে। কী কারণে খারাপ থাকে সেটা আমি অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সব সময় সে অন্যমনস্ক থাকে, একটা ঘোরের মধ্যে থাকে। তাকে দেখলে মনে হয় অতীতে তার সাথে অনেক ভয়ানক কিছু ঘটেছে, যেটার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি সে। তাই সবসময় এখন মনমরা হয়ে বসে থাকে। দেখতে দেখতে একটা মাস পার হয়ে গেল। এই একটা মাসে হয়তো অয়ন তার জীবনের সবচেয়ে ভালো সময় কাটিয়েছে। সে পেয়েছে মায়ের আদর। এখন সে আমার থেকে অর্পিতার কাছে থাকতে বেশি ভালোবাসে। মাস শেষে অর্পিতাকে কত টাকা দিব এটা মিলাতে পারছি না। সে তো আমাকে বলেছে টাকা পয়সা নিয়ে সব কিছু বিবেচনা করা উচিত নয়, কিন্তু সে যা করেছে আমার ছেলের জন্য, আমি তো তার প্রতিদানে তাকে দিতে চাই। টাকা ছাড়া আর কী দেওয়ার আছে আমার? আমি যখন অর্পিতা মেয়েটার হাতে 1000-20 টাকা দিলাম, এগুলো কোনো বেতন না, এগুলো আমার ছেলের ভালোবাসা। আমি দেখছি আমার অয়নকে আপনি কতটা আদর দিয়েছেন, কতটা মমতায় আগলে রেখেছেন। আমি জানি ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু আপনি আমার ছেলের জন্য যা করেছেন, এটার কাছে এই কাগজগুলো কিছু না। অর্পিতা আমার টাকাটা নিল না, আমার হাতে দিয়ে বলল, দেখুন, আমি কিন্তু আগেও বলেছি আমি টাকার জন্য নয় এই কাজটা করেছি, সত্যি বলতে বেঁচে থাকার জন্যই করেছি। আমি বুঝি সন্তান কি জিনিস, যে হারিয়েছে সেই বুঝবে সন্তান হারানোর বেদনা। আমার বেঁচে থাকার জন্য কাউকে দরকার ছিল, আমি আপনার ছেলে অয়নকে বেছে নিয়েছি। আপনি আমাকে টাকা দিতে চাইলেও আমি নিতে পারবো না, কারণ টাকার বিনিময়ে আমি কাউকে মায়ের আদর দিতে পারিনি। আমি অয়নের মা হওয়ার চেষ্টা করছি, আমি জানি না কতটা পেরেছি। আমি কিছু বললাম না, অর্পিতার দিকে শুধু অবাক হয়ে চেয়ে রইলাম। তাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি। তাকে দেখে কখনো মনে হয়নি তার মাঝে এমন কিছু আছে কিংবা থাকতে পারে যেটা মানুষকে বারবার মুগ্ধ করার ক্ষমতা রাখে। কিন্তু আমি না চাইতেও তার প্রতি বারবার মুগ্ধ হচ্ছি। তার কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। তার চিন্তাধারা কত উঁচুতে, আর আমি এখনও সেই আগের চিন্তাধারায় নিয়ে বেঁচে আছি। সবাই তো আর অনিমা হয় না, সব মেয়ে তো আর টাকার পাগল হয় না, কিছু মেয়ে ভালোবাসার পাগলও হয়। সেটা অর্পিতাকে দেখলেই বোঝা যায়।
অর্পিতা রুম থেকে এসে শুধু একটা জিনিস ভাবতে লাগলাম, যে মানুষটা আমার জীবনে এভাবে সুখে শান্তিতে ভরে দিয়েছে, আমার ছেলেকে মায়ের আদর ভালোবাসা দিচ্ছে, আমি তাকে কি দিতে পেরেছি? কিছুই তো দিতে পারলাম না। আমার তাকে কিছু দিতে হবে, যেটাতে সে হাসবে, খুশি হবে। আমি এমন কিছু তাকে দিতে চাই যেটা পেয়ে সে অতীতের সব দুঃখ কষ্ট ভুলে যাবে। কিন্তু কি এমন আছে যা মেয়েটাকে ভালো রাখতে পারে, তার সমস্ত বেদনাময় দিনগুলো ভুলিয়ে দিতে পারে? আমি কি তার অতীতটাকে ফিরিয়ে দিতে পারি? অবশ্যই পারি। এর জন্য আমাকে জানতে হবে অতীতে তার সাথে কি হয়েছিল। যে মানুষটা তাকে ধোকা দিয়েছিল, কষ্ট দিয়েছিল, সে মানুষগুলোকে সে প্রচণ্ড ভালোবাসতো, এখনও ভুলতে পারেনি। সেই মানুষগুলোকে আমি আবার তার জীবনে ফিরিয়ে দিতে চাই। জানি কাজটা অনেক কঠিন, তবুও আমি তার জন্য এইটুকু করতে চাই। সে যেমন আমাকে ভালো রেখেছে, আমিও তাকে ভালো রাখতে চাই। কিন্তু ভয় একটাই, সে যদি তার অতীতের মানুষগুলোকে ফিরে পায়, অয়নকে ভুলে যায়, তখন কি হবে? সে কি অয়নকে ছেড়ে যাবে? সে তো এত কম সময়ের মধ্যে অয়নকে অনেক ভালোবেসে ফেলেছে। সে কি চাইলে অয়নকে ছেড়ে যেতে পারবে? অর্পিতার অতীতটা নাড়া দিতে কেন জানি ভয় হতে লাগলো আমার। থাকুক না তার অতীতগুলো যেমনই আছে তেমনই, নাড়া দেওয়ার কী দরকার? আমি না হয় একটু স্বার্থপর হলাম, নিজেকে ভালো রাখার জন্য তো একটু স্বার্থপর হওয়াই যায়, তাই না? অর্পিতা আসার পর থেকে অয়নকে নিয়ে আমার চিন্তাটা অনেক কমে এসেছে। এই জিনিসটা বাবা মা অনেক খুশি হয়েছে। প্রতিটা বাবা মাই তার সন্তানের সবসময় হাসি খুশি দেখতে চায়। আমি যেমন আমার ছেলেকে সবসময় হাসতে দেখতে চাই, আমার বাবাও তেমনি সবসময় আমার চোখে মুখে আনন্দ দেখতে চায়। অয়ন এখন কথা বলতে শিখে গেছে। কয় মাস হবে অর্পিতা অয়নের দায়িত্ব নিয়েছে, বেশি দিন তো হয়নি। এই কয়েক মাসেই অয়ন অর্পিতাকে মা হিসাবে মেনে নিয়েছে। অয়ন তো জানেই না যে তার আসল মা কে। যার কাছ থেকে মায়ের আদর পাবে তাকেই তো মা হিসাবে মেনে নিতে বাধ্য হবে। অয়ন যখন অর্পিতাকে মা বলে ডাকে, তখন অর্পিতা অনেক খুশি হয়। আমি লুকিয়ে লুকিয়ে এই দুজনের মানুষের ভালো লাগার মুহূর্তগুলো দেখি আর আফসোস করি। এভাবেই যদি অর্পিতা অয়নকে সবসময়ের জন্য মায়ের আদর দিত, তাহলে কতই না সুখের হতো আমার পৃথিবীটা। জানি না কতদিন এভাবে অর্পিতা তার দায়িত্ব পালন করবে। চাকরি দেওয়ার সময় শর্ত ছিল অয়ন যখন বুঝতে শিখবে তখন তাকে সত্যটা বলে দিবে। যখন অর্পিতা চলে গেলেও তাকে আটকাবো না। অয়ন যখন জানতে পারবে অর্পিতা তার আপন মা না, তা আপন মা তাকে 1 বছর বয়সে ছেড়ে চলে গিয়েছে, তখন অয়নের ভিতরটা কী হবে, এটা মনে হতে বুকের ভিতরটা এক অসহ্য ব্যথা অনুভব করি। তবে স্বস্তির বিষয় এটাই, অয়ন তখন বড় হবে, সব বুঝবে, তাই সে বাস্তবতাকে মেনে নিবে, কষ্ট হলেও। 2 মাস পর আমি আমার কাছের একজন মানুষকে অর্পিতা সম্পর্কে খোঁজ নিতে বলেছিলাম, সে খোঁজ নিয়েছে। ততদিনে অনিমাও ঢাকায় এসেছে। যখন আমি অর্পিতা সম্পর্কে জানলাম, তখন নিজের অজান্তে তার জন্য খারাপ লাগতে লাগলো। চোখের এক কোণে জল জমে গেল। অর্পিতা খুব গরিব ঘরের মেয়ে। সে যখন অনেক ছোট ছিল, তখনই তার বাবা মা তাকে ছেড়ে না ফেরার দেশে চলে যায়। সে তার মামার কাছেই বড় হয়েছে। অনেক অভাব অনটন তাকে সহ্য করতে হয়েছে। অর্পিতা তার মামার মেয়ের থেকে একটু সুন্দর ছিল, সেই কারণেই তার মামি তাকে খুব খারাপ চোখে দেখতো, ভালোবাসতো না। তবে তার মামা তাকে অনেক ভালোবাসতো। এক সময় সে বড় হলো। সে যখন কলেজ পড়ে, তখন একটা ছেলের সাথে তার রিলেশন হয়। ছেলেটা যেহেতু কোনো টাকা পয়সার অভাব ছিল না, তাই অর্পিতা সহজেই তার সাথে জড়িয়ে পড়ে। কারণ অর্পিতা তখন বিশ্বাস করতো টাকার চেয়ে এই দুনিয়াতে বড় কিছু নাই। তাই যখন সে দেখলো এত ধনী পরিবারের একটা ছেলে তাকে ভালোবাসতে চাইছে, তখন সে না করলো না। কারণ সেও একটু বিলাসিতা চায়। অর্পিতা ছেলেটার প্রতি এতটাই দুর্বল, সে যখন যা বলতো অর্পিতা তাই করতো। হঠাৎ করে ছেলেটা অর্পিতার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য উঠে পড়ে লাগলো। তবে এই বিষয়টা অর্পিতা খুব শক্ত ছিল, তাই সে রাজি হলো না। বলল যা হবার বিয়ের পরে হবে, বিয়ের আগে এসব করা যাবে না। অর্পিতা তখন ছেলেটাকে গোপনে বিয়ে করলো। তখন আর অর্পিতার কোনো সংশয় থাকলো না। সে ছেলেটাকে মন থেকে রক্ষার জন্য ফিজিক্যালি রিলেশন করলো। অর্পিতা ভাবলো বিয়ে যখন করেছি তখন এটা করাই যায়, তাই সে এত কিছু ভাবলো না এটা নিয়ে। কিন্তু কয়েক মাস পর সে বুঝতে পারলো সে মা হতে চলছে। তখন তার খুশির সীমা রইল না। কারণে জীবনের সে সন্তানের জননী হবে, এর থেকে খুশির সংবাদ আর কী হতে পারে? কিন্তু এই সন্তানের বাবা কে এটা তো কেউ জানে না। সবাইকে তো জানাতে হবে। হাসানকে যখন সব কিছু বলল, তখন হাসানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অর্পিতাকে হাসান চাপ দিতে লাগলো তাদের বিয়ের ব্যাপারটা সবাইকে জানাতে। আর এদিকে হাসান অর্পিতাকে চাপ দিতে লাগলো সন্তান নষ্ট করার জন্য। অর্পিতা সফল হলো না, হাসান সফল হলো। অর্পিতা সে মেনে নিল না।
বরং অর্পিতার পেটের বাচ্চাটাকে সে মেরে ফেললো। অথচ অর্পিতা নিজের সন্তানকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল। হাসান যে অর্পিতাকে এভাবে ধোকা দিবে ভাবতে পারেনি। সেই থেকে মেয়েটা এমন হয়ে গেছে। অনেকে জেনে গিয়েছিল অর্পিতার বাচ্চা নষ্টের ব্যাপারে। সো হাসানের কথা সবাই বলেছিল, কিন্তু কেউ বিশ্বাস করেনি। আর হাসানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, কারণ হাসানরা অনেক প্রভাবশালী, টাকা পয়সার কোনো অভাব ছিল না। অর্পিতাকে সবাই ঘৃণার চোখে দেখতে লাগলো। একসময় তার মামি তার উপর বিরক্ত হয়ে তার মামা নিজেই তাকে বাড়ি থেকে বের করে দিল। এরপর কিছুদিন তার খালার বাসায় ছিল। সেখানে সে খুব ভালো ছিল না। কেউ তাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে চায় না। ঠিক তখনই আমার সাথে তার সাক্ষাৎ হয়। অর্পিতার অতীতটা আমি কখনোই নাড়া দিতে চাইনি, কিন্তু যখন তার অতীত জানলাম তখন অনেক খারাপ লাগার মাঝেও ভালো লাগলো এটা ভেবে যে অর্পিতার যাওয়ার কোনো জায়গা নেই। সে অয়নের কাছে থেকে যাবে সবসময় অয়নের মা হয়ে। অয়ন যখন তার হারানো মায়ের আদর পাবে, অর্পিতাও তেমন তার হারাইয়ে যাওয়া অয়নকে পাবে। অফিসে বসে বসে অয়ন আর অর্পিতার কথা ভাবছিলাম। কেন জানি অয়নের সাথে অর্পিতা মেয়েটাকে নিয়ে ভাবতে অনেক ভালো লাগার কারণটা আমার কাছে অজানা। হঠাৎ করে দেখলাম অনিমার মেসেজ। মেসেজ দেখে কিছুটা থমকে দিলাম। সে তার অফিসের দ্বিতীয় তলায় বসে আছে। আমি তার মেসেজ পাওয়ার কিছুক্ষণ পরে তার সাথে দেখা করলাম। চেহারাটা আগের মতো আছে, তবে কিছুটা শুকিয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে, তবে আমি সেদিকে নজর দিলাম না। প্রায় 1.5 বছর পরে দেখা, তাই ভদ্রতার খাতিরে বলতেই হলো, কেমন আছো? জবাবে অনিমা বলল, ভালোই আছি। অয়ন কেমন আছে? ভালো আছে। কেন এসেছো? তুমি তো বলেছিলে ঢাকা থেকে এক ছাদের নিচে চাকরি করলে তোমার কোনো সমস্যা হবে না। তাই আমি ট্রান্সফার হয়ে এসেছি। আমি আবার আমার সংসারটা ফিরে পেতে চাই। চাইলে কি সব ফিরে পাওয়া যায়? তুমি অনেক দেরি করে ফেলেছো। যেই সময়টাতে তোমাকে অনেক প্রয়োজন ছিল সেই সময়টাতে তুমি আমার সঙ্গ দাওনি। সেই সময়টাতে আমার সন্তানের একজন মায়ের দরকার ছিল, সেই সময়টাতে তুমি তার মা হয়ে তাকে ছেড়ে চলে গিয়েছিলে যখন আমার সন্তানের বয়স ছিল মাত্র 1 বছর। এখন তো আমার তোমাকে দরকার নেই। আমি তোমাকে ছাড়াই ভালো থাকতে শিখে গেছি। আমার সন্তানেরও তোমাকে দরকার নেই। তুমি তো বলেছিলে তোমার কাছে আসলে তুমি মেনে নিবে, সেজন্য তোমার কাছে এসেছি। আমি তো এখন তোমাদের সাথেই থাকবো বললেই সব ভুলে তোমার কাছে এসেছি। আমি আমার ছেলেটাকে যে একটা বছর মায়ের আদর করতে পারিনি, সেটা এখন দিতে চাই। তখন বলেছিলাম কারণ পরিস্থিতি ভিন্ন ছিল। এখন পরিস্থিতিটা আমার অনুকূলে। আর তুমি যে আরও বিলাসিতার জীবনযাপনের জন্য আমার কাছে আসোনি, এটার কি গ্যারান্টি আছে? কারণ তুমি জানতে পেরেছো আমার বাবা আ- আবার আমাকে তার বাসায় নিয়ে গেছে। আমার বাবার একমাত্র সন্তান আমি। তুমি অভাবের দোহাই দিয়ে, নিজের কেরিয়ারের দোহাই দিয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। কিন্তু যখন জানতে পারলে চাকরি করে তুমি যেভাবে বেঁচে থাকতে পারবে, তার থেকে শতভাগ আরাম-আয়েশে আমার কাছে বেঁচে থাকতে পারবে, ঠিক তখনই তুমি চলে আসলে। বিষয়টা তো এমনও হতে পারে না। আর সবচেয়ে বড় কথা কি জানো? অয়ন তার নতুন মাকে খুঁজে পেয়েছে। তুমি জন্ম দিয়েছো, অয়নের মা হতে পারোনি। কিন্তু কেউ একজন আছে যে মানুষটা জন্ম না দিয়ে অয়নের মা হয়ে উঠেছে। অয়ন জানে না কে তাকে জন্ম দিয়েছে। বড় হয়ে যখন জানবে তুমি তাকে ছেড়ে চলে গিয়েছিলে, তখন তোমার প্রতি ওর মনে ঘৃণা ছাড়া আর কিছু থাকবে না। আর আমি চাই না কোনো সন্তান তার মাকে ঘৃণা করুক। আমি আমার সন্তানের জন্য মা পরিবর্তন করতে পারবো না। সে এখন মা যাকে হিসাবে জানবে, ভবিষ্যতে সেই তার মা থাকবে। আর ভুলেও কখনো আদালতের সাহায্য নিয়ে আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না। তুমি সফল হতে পারবে না, কারণ সবাই জানে তুমি তোমার সন্তানের সাথে কী করেছিলে। আর টাকার সাথেও পেরে উঠবে না। জানোই তো টাকার অনেক জোর। অন্তত এইসব কোর্ট কাচারির বিষয়। অনিমা চলে গেল। তার চোখের পানিটাও আমার সিদ্ধান্ত বদলাতে পারেনি। সে যখন যাচ্ছিল তখন তার চোখে মুখে স্পষ্ট অনুতাপ দেখতে পাচ্ছিলাম। আমি জানি না তার শেষ পরিণতি কী হবে। তবে তবে তা আমার তাকে এভাবে দেখে খারাপ লাগছিল। তবে সত্যি এটাই, আমি তাকে এর থেকে ভালো দেখতে পারি না। বাসায় যাওয়ার সাথে সাথে মা আমাকে ডেকে বলল, তোর জন্য একটা মেয়ে দেখেছি। অনেক কষ্টে রাজি করিয়েছি মেয়েটাকে। মেয়েটা তোর ছেলেকে মেনে নিবে। এইবার কিন্তু আর না করতে পারবি না। মেয়েটা আমার আর তোর বাবার অনেক পছন্দ হয়েছে। মার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। ঠিক তখনই মা আমাকে বলল, তোর জন্য কাকে পছন্দ করেছি সেটা না জেনেই এমন মুখ বানালি? অর্পিতাকে রাজি করেছি। আমি আর তোর বাবা তোর অতীত সম্পর্কে সব বলেছি। আমরা তোকে সুখী দেখতে চাই। তুই যখন অয়ন আর অর্পিতার সাথে
একসাথে খেলা করিস দেখিস, তখন তোকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হয়। তাই মেয়েটাকে সারা জীবনের জন্য এই বাড়িতে রেখে দিতে চাই। আমি নিজের অজান্তে মাকে জড়িয়ে ধরলাম, মার কানে কানে বললাম, যা, এবার মেয়েটার কাছে যা, গিয়ে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা কর। অর্পিতা অয়নের সাথে খুনসুটি করছিল, আমাকে দেখে কেন জানি সে লজ্জা পেল। এর আগে এমনটা হয়নি। আমি কোনোরকম ভনিতা না করে বললাম, মা বাবা কিছু বলেছে আপনাকে? না তো, কি বলবে, কিছু বলেনি। না, শুধু বললো এই বাড়িতে সারা জীবনের জন্য থেকে যেতে। আপনি কি বলেছেন? আমি হ্যাঁ বলে দিয়েছি, তবে শুধু আপনার জন্য, অয়নের জন্য। আমি চলে যাচ্ছি। ঠিক তখনই অর্পিতা বলল, কোথায় যাচ্ছেন? নিজের রুমে ঘুমাবো? যেতে হবে না, এখানেই ঘুমান। অনেক ভেবেচিন্তে দেখলাম বাচ্চার দায়িত্ব যেহেতু নিয়েছি, বাচ্চার বাবার দায়িত্বটাও নেওয়া উচিত, না হলে বাচ্চার বাপের সাথে অন্যায় করা হবে। আচ্ছা, আচ্ছা কি, আপনার কথা মতো এখানেই ঘুমাবেন। ঘুমান টুমান আর যাই করেন না কেন, কোনো একটা বাচ্চা নেওয়ার কথা যেন স্বপ্নেও ভাবেন না, তাহলে আমি চলে যাব। আমি কিছু বললাম না, শুধু মুচকে হাসলাম। অনুভব করলাম আমার থেকে অয়নকে সে বেশি ভালোবাসে। আমি তার পাশে গিয়ে তার হাতে হাত রাখার ব্যর্থ চেষ্টা করলাম। আমি ব্যর্থ হলেও অর্পিতা ব্যর্থ হলো না। সেটিকেই আমার হাতে হাত রাখলো আর বলল, সমস্যা নেই, আমি ভালোবাসতে জানি। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সমাপ্ত।